সবাইকে কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো এইচএসসি 26 না এইচএসসি 27 ব্যাচ বলতে বলতে 26 এইচএসসি 26 ব্যাচের কিন্তু জুলাই 2 তারিখ থেকে পরীক্ষা শুরু। এন্ড এরপরে কে? তোমরা। সো তোমাদের কিন্তু বলা যায় ফার্স্ট ইয়ারও শেষ, সেকেন্ড ইয়ারে মোটামুটি অনেকে উঠে গেছো, অনেকে উঠবা 1 থেকে 1.5 মাসের মধ্যে বা এই মাসেই। নেক্সট ব্যাচ যেহেতু তোমরা, তোমাদের হাতেও কিন্তু খুব বেশি দিন আর সময় নাই। আমি যদি বড় জোর ধরি তোমাদের হাতে আর 8 থেকে 9 মাস বা 10 মাস মতো সময় আছে। সো তোমাদের এক্সামও কিন্তু 2027-এর বলা যায়, এটা 2026-27-এর মার্চ বা এপ্রিলের দিকে শুরু হয়ে যাবে। ওকে, সো এখনো যদি তোমরা পড়াশোনা ভালোভাবে রেডি না করে থাকো, ভালোভাবে শুরু না করে থাকো, ইটস হাই টাইম। এই বিশ্বকাপ দেখতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলো না। বিশ্বকাপ দেখো, সবকিছু ব্যালেন্স করো, বাট পড়াটা সবার আগে কমপ্লিট করতে হবে। তো আজকে আমি তোমাদের ইকোনমিক্সের এমন একটা চ্যাপ্টার পড়াবো যে চ্যাপ্টারটা থেকে তোমাদের 20 মার্কের প্রশ্ন আসবে। এন্ড এই চ্যাপ্টারটা নিয়ে তোমরা অনেকে প্রবলেম ফেস করো, অনেকে আমাকে বলো ভাই এই চ্যাপ্টারটা স্কিপ করলে হয় না। ওকে, সো তাদের জন্য বলবো না, আজকের আমার এই ক্লাসটা করো, তোমার এই চ্যাপ্টার নিয়ে পুরো কনফিউশন সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। সো সবাই কেমন আছো আমাকে একটু জানাও তো। কেমন আছেন ভাইয়া? অ্যানি আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসটা মূলত আমাদের একটা ডেমো ক্লাস, যে আমরা আমাদের অনলাইন ব্যাচে কিভাবে করে স্টুডেন্টদেরকে পড়াই। সো তোমাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু ইকোনমিক্স 2.0 এর ক্লাস শুরু হবে জুলাই ফার্স্ট উইক থেকে। সো ওই ইকোনমিক্স 2.0 তে আমরা কিভাবে করে পড়াবো তারই একটা তোমার ডেমো বলতে পারো আজকের এই ক্লাস। বাট আজকের এই ক্লাসে আমি জাস্ট ডেমো না, আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা পুরোটাই কমপ্লিট করাই দিব। ঠিক আছে, তোমাদেরকে এই চ্যাপ্টারটা পুরোটাই মোটামুটি আমি কমপ্লিট করাই দিব। ওকে, আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আমাকে একটু সবাই জানাও তো, যারা আমার ক্লাসে জয়েন করছে সবার সাথে সবাইকে আমাকে চিনো? বিকজ অনেক স্টুডেন্ট আছে স্টিল না আমাকে চিনে না। বলো, যারা যারা আমার ক্লাসে এখন জয়েন করছো সবাইকে আমাকে চিনো? অ্যানি ভাইয়া আমার ইকোনমিক্স এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সেরা। ওকে, পিয়াস আছে আমার সাথে, মিশকাতুল জান্নাত, হৃদয় নাথ, সবাই কি আমাকে চিনো? সবার সাথে কি আমার পরিচয় আছে, নাকি এমন কেউ আছে ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমার ক্লাস করতেছো? তানহা ইকোনমিক্স এর 1.0 এর স্টুডেন্ট আমি। নাদিয়া আক্তার বলতেছে ভাইয়া চিনি না আপনাকে। ওকে, তারপর হইল আলিয়া বিনতে ওমর, না আমি নতুন। তাহার বলতেছে না আমি নতুন ভাইয়া। অনেকে আছে নতুন, ঠিক আছে, অনেকে আছে নতুন। আচ্ছা, যারা আজকের ক্লাসে নতুন, ঠিক আছে, তাদেরকে আমি এতটুকু বলতে পারি, আমার আজকের এই পুরো ক্লাসটা করলে তুমি বুঝে যাবা আমি ইকোনমিক্স কিভাবে করে পড়াই। ঠিক আছে, আমার ইকোনমিক্সে এমসিকিউ 26টা হয়েছে, সেরা মায়েশা, খুবই ভালো। ভাইয়া আজকে আমার প্রথম ক্লাস, তুলি, ঠিক আছে। ওকে ভাইয়া, 2.0 কখন স্টার্ট হবে? জুলাই 2 তারিখ থেকে শুরু হবে। জুলাই 2 তারিখ থেকে আমাদের 2.0 এর ক্লাস শুরু হবে। আচ্ছা, সবাই আমাকে একটু থামস আপ দিয়ে জানায় দাও তো, আমি কি ক্লাসটা শুরু করতে পারি নাকি? একটা থামস আপ দিয়ে আমাকে জানায় দাও, তাহলে আমি বুঝে যাব তোমরা সবাই রেডি ক্লাসটার জন্য। আমাকে একটু থামস আপ দিয়ে জানায় দাও। ওকে, আমাকে একটু থামস আপ দিয়ে জানায় দাও তো তোমরা আজকে ক্লাসটার জন্য রেডি নাকি। ওকে, তারপরে যারা ফর দ্য ফার্স্ট টাইম জয়েন করছো বা আমার ইকোনমিক্স ক্লাস করতেছো, দে উইল আন্ডারস্ট্যান্ড এন্ড দে উইল এবল টু নো আমি কিভাবে ইকোনমিক্স পড়াই। ভাই আমি অর্থনীতি এখনো শুরু করি নাই, যে সময় আছে ওই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো, ডেফিনেটলি কমপ্লিট করতে পারবা। আমি তোমাদেরকে এতটুকু কথা দিতে পারি, আজকের ক্লাসে তুমি যদি 7:50 পর্যন্ত আমার সাথে থাকো, আমি তোমাকে ইকোনমিক্সে A+ পাওয়ার রোডম্যাপটা বলে দিতে পারবো। 7:50 পর্যন্ত তুমি যদি আমার সাথে থাকো, ওকে, 7:50 পর্যন্ত যদি তুমি আমার সাথে আজকের ক্লাসে টিল নাও থাকো, আমি তোমাকে এখন তুমি যদি পড়ো
এখন আজকের দিন থেকে যদি তুমি পড়া শুরু করো বা জুলাই মাস থেকে যদি তুমি পড়া শুরু করো, তবুও তুমি ইকোনমিক্সে কিভাবে এ প্লাস পাবা ওইটা আমি তোমাকে বলে দিতে পারবো। ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা পড়বো খাজনা চ্যাপ্টার। অর্থনীতি প্রথম পত্রের আজকে আমরা পড়বো কি, খাজনা চ্যাপ্টার। যেমনটা দেখতেছো এক ক্লাসে 20 নম্বর কনফার্ম, তার মানে এই চ্যাপ্টার পুরোটা কমপ্লিট করাই দিব তোমাদেরকে। আমরা এই চ্যাপ্টার থেকে কি কি শিখতে পারবো? খাজনা কাকে বলে, খাজনা কিভাবে নির্ধারণ করা হয়, আধুনিক খাজনা তত্ত্ব রেখাচিত্রের মাধ্যমে দেখতে পারবো, নিম খাজনা কি যেটা 3 স্টার, এইচএসসি 26 ব্যাচেরও আসবে, তোমাদেরও আসবে। খাজনা ও নিম খাজনার মধ্যে পার্থক্য কি, খাজনা ও দামের মধ্যে সম্পর্ক কি, এগুলা। ওকে, ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে বলে রাখি, জুলাই থেকে আমাদের যে ইকোনমিক্স ক্লাসগুলো শুরু হবে, সেখানে প্রতিটা ক্লাসের মধ্যে আমার এরকম করে তোমার চ্যাপ্টার ম্যাপিং বা বোর্ড অ্যানালাইসিস দেওয়া থাকবে। দেখো, খাজনা চ্যাপ্টার থেকে যেই বছরই প্রশ্ন আসছে না কেন, দুইটা করে এমসিকিউ বা দুইটা তিনটা করে এমসিকিউ, একটা করে সিকিউ প্রতি বছর আসছে, একটা করে সিকিউ প্রতি বছর আসছে। তার মানে তোমাদের ক্ষেত্রেও এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, তোমাদের ক্ষেত্রেও এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। এরপরে শুরু করি আমরা তাহলে। খাজনা কি, কেউ আমাকে বলতে পারবা খাজনা কি? এনিওয়ান? খাজনা কি বলতে পারবা আমাকে? তোমার মনের মানে তুমি খাজনা বলতে কি বুঝো আমাকে বলো। খাজনা বলতে তুমি কি বুঝো? দেখি কে কে আমাকে বলতে পারো খাজনা বলতে তুমি কি বুঝো। বইয়ের ডেফিনেশন লাগবে না, আই জাস্ট ওয়ান্ট মানে টু নো হোয়াট ইউ নো অ্যাবাউট খাজনা। তুমি কি জানো খাজনা সম্পর্কে? এনিথিং যেটা তোমার মাথায় আসে আমাকে ডিসকাশনে বলো। 2.0 কি সেকেন্ড পেপার পড়াবেন? 2.0 এ কি কি পড়াবো, কি হবে না হবে সবকিছু 7:30 পর বলবো, আপাতত আগে পড়াবো কতক্ষণ, ঠিক আছে? 2.0 নিয়ে যারা জানতে চাও সবাই জানতে পারবা, বাট 7:30 পরে আপাতত পড়াবো, এখন জানার থেকে বেশি পড়ো আগে। ওকে, খাজনা কি দেখো, খাজনা বলতে ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে যে অর্থ প্রদান করতে হয় তাকে বোঝায়। মনে করো তুমি আমার জমি ব্যবহার করবা, আমার মনে করো 50 বিঘা একটা জমি আছে, আমার জমি তুমি ব্যবহার করবা, ওই ব্যবহার করার কারণে তুমি আমাকে যে টাকা দিবা সেটাই হলো খাজনা। আমার জমি তুমি ব্যবহার করবা এবং আমাকে তুমি টাকা দিবা তুমি ব্যবহার করার জন্য, জমির মালিককে যে কর প্রদান, ইয়েস, আমার জমি তুমি ব্যবহার করবা এজন্য আমাকে টাকা দিবে, এটাই খাজনা, একদম সহজভাবে। ভূমি প্রকৃতির দান, আমরা সবাই জানি ভূমি কার দান, প্রকৃতির দান, এবং ভূমির যোগান সীমাবদ্ধ। এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ। ভূমির যোগান সীমাবদ্ধ মানে কি, আমাদের এই পৃথিবীতে মাটি বা সমতল ভূমি লিমিটেড, তুমি চাইলেও বাড়াইতে পারবে না। আমরা কি চাইলে বাংলাদেশকে 5 ইঞ্চি বাড়াইতে পারবো, 50 ইঞ্চি বাড়াইতে পারবো? পারবো না, কারণ বাংলাদেশের একটা বর্ডার আছে, আমরা চাইলে বাড়াইতে পারবো না। সো এই আমাদের পৃথিবীতে ভূমির যোগান সীমাবদ্ধ। ক্লাসিক্যাল অর্থনীতি বিজ্ঞানের মতে ভূমি ও অন্যান্য সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক উপকরণের আয় হলো খাজনা। তার মানে আমাদের এই ওয়ার্ল্ডে যা কিছুই লিমিটেড, ওইগুলার জন্য ওগুলো আমরা কাউকে ব্যবহারের অনুমতি যদি দেই, তারা আমাকে যে টাকাটা দিবে সেটাকে আমরা বলবো খাজনা। তার মানে কোনো একটা কিছু যেটা প্রকৃতি থেকে পাই, ওইটার মালিককে তা ব্যবহার করার জন্য যে টাকা দিব সেটাই হলো খাজনা। ক্লিয়ার? যেমন আমি তোমাকে আরো একটা উদাহরণ দিই, মনে করো তোমাদের গুল্লুমুল্লু জাকি ভাই, ঠিক আছে? জাকি ভাই তো একটু তোমার গুল্লুমুল্লু দেখতে, মনে করো এই যে তোমাদের জাকি ভাই, জাকি ভাই আমাকে বলল, কাইফ এই দেখ আমার এখানে 5 বিঘা জমি আছে, আমার ঢাকার পূর্বাঞ্চলে আমার 5 বিঘা জমি আছে, কাইফ আমি তো সময় পাই না এই জমিটা দেখাশোনা করার, আমি তোকে আগামী 5 বছরের জন্য এই জমিটা দিলাম, আমার জমিটা তোকে 5 বছরের জন্য দিয়ে দিলাম। এই 5 বছর প্রতি মাসে তুই আমার জমিটা থেকে যা টাকা, আর এই যে আমার জমিটা তুই ব্যবহার করবি এইটার জন্য তুই আমাকে টাকা দিবি। আমার জমি তুই ব্যবহার করবি, তুই যা উৎপাদন করবি ওইটার একটা পার্সেন্ট তুই রাখবি আর একটা আমাকে দিবি। ওই যে জমি ব্যবহার করার কারণে তুই আমাকে যে টাকা দিবি এটাই হলো খাজনা, এটাই হলো খাজনা। এই যে জাকি ভাই, বুঝছো? এবার ক্লিয়ার হয়েছে সবার কাছে খাজনা কি?
সহজ ভাষায়, আগে চ্যাপ্টার শুরু করার আগে আমাদেরকে কনসেপ্ট বুঝতে হবে। খাজনা কি বুঝছো? এবার ক্লিয়ার? বলো কই পোলাপান, কই উত্তেজিত 27? ডান, ক্লিয়ার, ওকে, বুঝছো? ফাইন। এই যে খাজনা কাকে বলে, এটা থেকে তোমাদের ক এবং খ নাম্বার প্রশ্ন আসবে। ক এবং খ নাম্বার প্রশ্ন আসবে খাজনা কাকে বলে এটা থেকে। ভাইয়া ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে। ফাইন। সো এইখানে আমাদের আরেকজনের মতে খাজনা কাকে বলে আছে, এটা তোমরা দেখে নিবা। আচ্ছা, এবার আমি খাজনাকে আরো সহজ ভাবে তোমাদেরকে বুঝাই, আর একটা উদাহরণ দিব। মনে রাখবা খাজনার ক্ষেত্রে উদাহরণ দিতে হবে আমাদেরকে বেশি বেশি। মনে করো নর্মাল অবস্থায় ইটের দাম প্রতিটা, মনে করো একটা ইটের দাম 5 টাকা, কিন্তু কোনো কারণে হঠাৎ করে ইটের যোগান অপেক্ষা চাহিদা বেশি হওয়ায় ইটের দাম বৃদ্ধি পেয়ে পেয়ে যদি প্রতিটা ইটের দাম 6 টাকা করে হয়, তাহলে এই হিসেবে ইটের মালিককে প্রতি অতিরিক্ত আয় হবে 1 টাকা করে। আধুনিক অর্থনীতিবিদগণের মতে এই উদ্ধৃত 1 টাকাই হলো খাজনা। ওকে, ঠিক আছে, ওকে। এবার তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে আমি এটা বোঝাই, চলো ছোট্ট বন্ধুরা, চিত্রের মাধ্যমে বোঝাই চলো। আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ডি মানে হলো ডিমান্ড, এস মানে হলো সাপ্লাই। ডি মানে ডিমান্ড, খেয়াল রাখো, ডিমান্ড মানে চাহিদা, আর এস মানে হলো সাপ্লাই, সাপ্লাই মনে রাখিও, ঠিক আছে? হ্যাঁ আজকে ক্লাসে খাজনা ক্লিয়ার হয়ে যাবে, একদম 10 on 10 ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে আমাদেরকে একটা চিত্র দিয়ে দিছে, মনে করো তুমি কিচ্ছু জানো না, একদম মনে করো আমি ধরতেছি তুমি কিচ্ছু জানো না। খেয়াল করো, আমরা জানি এখন শুনতে পাচ্ছ সবাই?
সবাই কি দেখতে পাচ্ছ ভাইয়াকে এখন? হ্যালো 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 দর্শক মণ্ডলী, আমাকে দেখতে পাচ্ছ? হাই, হ্যালো 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 হ্যালো, আমাকে দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো। ও, আমাদের এদিকে আজকে অনেক বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। ঠিক আছে, বৃষ্টির জন্য একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, আর হবে না ইনশাল্লাহ। ওকে, যেটা বলতেছিলাম তোমাদেরকে, খেয়াল করো, আমরা খাজনা নিয়ে কথা বলতেছিলাম, তাই না? মনে রাখবা, মনে করো তুমি, আমি ধরে নিচ্ছি তুমি জমি কিনবা, তুমি জমি কিনবা, খেয়াল করো, আমি ধরে নিচ্ছি তুমি জমি কিনবা। আমরা খাজনা নিয়ে কথা বলতেছিলাম না? খাজনা আমরা কিসের উপর দিই? জমির উপরে দিয়ে দেয় না? আমি ধরে নিচ্ছি, মনে করো তুমি ইন ফিউচারে জমি কিনবা। জমি কিনতে গেলে আমাদেরকে প্রথমে দরকার জমির দাম, তাই না? জমির দাম, আর হলো তুমি কতটুকু জমি কিনতে পারবা সেটা, জমি কতটুকু কিনতে পারবা সেটা। সো একটা জিনিস মনে রাখবা, ভূমির যোগান, এটা এটা মনে করো ভূমির যোগান, এটা লিমিটেড, এস এল, এস বার এল আর এস এল। এখন বলতে পারো ভাইয়া এটা আপনি কেন দিলেন? এই পৃথিবীতে তুমি যত জমি কিনো না কেন, একটা টাইমে গিয়ে তুমি আটকায় যাবা। হ্যাঁ, এগুলা নোট করতে হবে, একটা টাইমে গিয়ে তুমি আটকায় যাবা। ভূমির যোগান লিমিটেড, মানে নাই, এর বেশি তুমি যাইতে পারবা না। মনে করো তুমি কোন একটা জমি কিনবা, এখানে এসে আটকে যেতে হবে। আর একটু বেটার ভাবে তুমি আর একটু ভালো পরিবেশের জমি কিনবা, এখানে এসে আটকে যেতে হবে। এন্ড এই জন্য বলা হয়, তুমি যত টাকাই ইউজ করো না কেন, মনে করো তুমি একবার এখানে জমি কিনলে, আর একবার তোমার এখানে কিনতে হবে। এটা এটা E1, মানে তুমি এই পরিমাণ কিনছো, এটা এখানে তোমার আগে ডিমান্ড ছিল, তারপর তুমি টাকা আর্ন করছো, তারপর তোমার ডিমান্ড এখানে গেছে। বাট দ্য ফ্যাক্ট ইজ, এই যে লাইনটা, এটা সর্বোচ্চ। তুমি চাইলে ভূমি কখনো বাড়াইতে পারবা না, তুমি চাইলেও এই পৃথিবীতে ভূমি কখনো বাড়াইতে পারবা না। এন্ড দ্যাটস ওয়াই তুমি যতই জমি কিনো না কেন, একটা পোর্শনে গিয়ে তোমাকে থেমে যেতে হবে। এন্ড এটা হলো এই পোর্শনটা, এখানে এসে তোমাকে থেমে যেতে হবে। এখানে এসে কি করতে হবে? তোমাকে থেমে যেতে হবে। এতটুকু বুঝছো? এই চিত্রটা ক্লিয়ার তোমাদের কাছে? এখানে ভূমির যোগান দিছি, এখানে ভূমির দাম দিছি, এন্ড দেন মনে করো প্রাইস, ভূমির দাম এখান থেকে এখানে বাড়ছে, বাট ভূমি কিন্তু বাড়ে নাই। দাম বাড়লেও ভূমি কিন্তু যোগান বাড়ে নাই। ভূমির যোগান সীমাবদ্ধ, একদম ফিক্সড থাকে। ভূমি চাইলে আমরা বাড়াইতে পারবো না এই পৃথিবীতে। এতটুকু বুঝছো? এটা জাস্ট বেসিক, একদম বেসিক। খ মার্কের জন্য এগুলো আসতে পারে। ওকে, ঠিক আছে। মেইন পরে আমরা এখনো কিন্তু ঢুকিই নাই। এখানে নর্মালি আমাদের চিত্রের ব্যাখ্যাগুলো দেওয়া আছে। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা আমাদের সাথে ইকোনমিক্স 2.0 তে ভর্তি হবা, তারা কিন্তু এই সকল ধরনের যে চিত্রের ব্যাখ্যাগুলো আছে, এগুলোর পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। আমি অলরেডি বানায় ফেলছি, আমাদের পেইড গ্রুপে কিন্তু দিয়ে দিছি। সো চিত্রের ব্যাখ্যাগুলো কিন্তু দিয়ে দিব। চিত্রটা আর একটু বোঝায় দেন। আচ্ছা, আমি তোমাকে আরেকবার বোঝাই দিই। মনে করো তুমি যদি পৃথিবীতে কোনো জায়গায় কোনো জমি কিনতে যাও, তোমার দুইটা জিনিস লাগবে, একটা হলো জমির দাম লাগবে, আর কতটুকু জমি আছে এইটা তোমাকে জানা লাগবে। মনে রাখবা, এই পৃথিবীতে জমি সীমিত, এজন্য এখানে আমরা আগেই লাইনটা দিয়ে দিছি। তার মানে এটা বাড়বে নাও কমবে না, লিমিটেড। তুমি যদি কখনো জমি কিনতে যাও, প্রথম ধাপে তুমি অনেক বেশি জমি কিনতে পারো না, মানে লাইক তোমার কাছে টাকা আস্তে আস্তে পারবে না। মনে করো তুমি বিগিনিং লেভেলে, মনে করো একদম প্রথম একটা নর্মাল ক্যাটাগরির জমি কিনছো, বাট এই যে জমি সীমাবদ্ধ। এরপরে তোমার টাকা আস্তে ধীরে বাড়ছে, তুমি আবার জমি কিনছো, বাট আবার তোমার টাকা লিমিটেড। প্রথমে তুমি এই জায়গাতে জমি কিনছিলা, ডিমান্ড, তারপর তোমার ডিমান্ড আরো বাড়ছে, বাট এই যে জমি কিন্তু বাড়ে নাই, জমি কিন্তু একই রকম আছে। জমি কি একই রকম আছে। ক্লাস কখন থেকে? ক্লাস জুলাই থেকে শুরু হবে, ক্লাস জুলাই থেকে শুরু হবে। এটা জাস্ট বেসিক, এই জায়গা থেকে আমারই প্রশ্ন আসবে না। আচ্ছা, খাজনা কেন দেয়া হয়? এখান থেকে আসবে গ এবং ঘ নাম্বারের প্রশ্ন।
খাজনা কেন দেয়া হয়, খাজনা কেন দেয়া হয়। গাইজ আমরা 6:30 বাজে ক্লাস শুরু করছি, এশার নামাজ ক্লাস শেষ হলেও তোমরা পড়তে পারবা। এসএল মানে কি, সাপ্লাই অফ ল্যান্ড। এসএল মানে হলো সাপ্লাই অফ ল্যান্ড, এসএল মানে হলো সাপ্লাই অফ ল্যান্ড, সাপ্লাই অফ ল্যান্ড, ভূমির যোগান, ভূমির যোগান। গাইজ দেখো এশার নামাজ কিন্তু আমিও পড়বো, এশার নামাজ আমিও পড়বো। সো আমরা ক্লাস শেষ করেও কিন্তু এশার নামাজটা পড়তে পারবো। আমাদের ক্লাস শেষ হবে 7:50 বা 7:45, এরপরে কিন্তু তোমরা এশার নামাজটা পড়ে ফেলতে পারবা, ঠিক আছে। তাও যদি কোনো ছেলে থাকো যে ভাই আমি জামাতে গিয়ে পড়বো, তাহলে সে যেতে পারো, ওকে, জামাতে গিয়ে পড়বো তাহলে তুমি যেতে পারো। আর এশার নামাজের জামাতি তো শুরু হবে তোমার মোটামুটি দেরি আছে, ঠিক আছে। ও সরি, মাগরিবের নামাজ, আমি মাগরিবের নামাজ শুরু পড়ে তারপর না ক্লাস শুরু করছিলাম, তো এই জন্য সরি, আমি মাগরিবের নামাজ পড়ে ক্লাস শুরু করছিলাম, তো এই জন্য সরি ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ মাগরিব, সরি গাইস সরি, টাইমের দিকে খেয়াল করি নাই, আমি ভাবছি 8:30টার ক্লাস। ওকে, তাহলে আমরা মাগরিবের নামাজটা পড়ে নাও, আমি যেহেতু নামাজ পড়ে ক্লাস শুরু করছি, তাহলে তোমরা পড়ে নাও। আমরা একটা ব্রেক দিই তাহলে 10 মিনিটের। হ্যাঁ হ্যাঁ ফাইন, ঠিক আছে ব্রেক দিচ্ছি, ওকে ফাইন ব্রেক দিচ্ছি মাগরিবের, ঠিক আছে। বাট ব্রেকের পরে কিন্তু মাস্ট জয়েন কইরো, মাগরিবের নামাজের ব্রেক দিচ্ছি, ব্রেকের পর কিন্তু মাস্ট বি জয়েন কইরো, ওকে। ব্রেকের পর কিন্তু মাস্ট বি জয়েন কইরো। 10 মিনিটের নামাজের বিরতি দিচ্ছি। ওকে, 10 মিনিটের নামাজের বিরতি দিচ্ছি, নামাজের বিরতির পর কিন্তু মাস্ট বি সবাই জয়েন করবা। ওকে সো এভরিওয়ান, নামাজের ব্রেক শেষ আমাদের, হ্যাঁ নামাজের ব্রেক শেষ, শুরু করব আমরা পড়া আবার। ওকে, নামাজের ব্রেক শেষ, এবার আমরা পড়া শুরু করি আবার। এখন থেকে একদম নেক্সট 40 মিনিট পর্যন্ত, 40-50 মিনিট পর্যন্ত টানা পড়বো আমরা, মাথায় রেখো এটা, একদম টানা পড়বো এই চ্যাপ্টারে। কিন্তু এখন আমরা কিছুই শুরু করি না আহামরি, জাস্ট খাজনা কি পড়ছি তারপর নামাজের ব্রেক দিয়ে দিলাম। সো আমরা নেক্সট 40-50 মিনিট একদম টানা পড়বো, টানা মানে টানা, ওকে। সো শুরু করতেছি আমরা পড়া। যেটা বলতেছিলাম, এই যে আমরা খাজনা এতক্ষণ বললাম, পরীক্ষা আমাদের প্রশ্ন আসবে আমরা খাজনা কেন দেই। খাজনা দেওয়ার কারণ, প্রথমত খাজনা দেওয়ার কারণ হলো চাহিদা ও যোগানের তারতম্য। চাহিদা ও যোগানের তারতম্য মানে কি, দুইটার মধ্যে ডিফারেন্স। ডিফারেন্সটা বলতে কি বোঝায়, মনে করো জমি, সেই জমির চাহিদা আছে বাট সেই জমিটার পর্যাপ্ত পরিমাণ নাই, এজন্য ওই জমিটাকে আমি যখন অন্য কোনো মানুষের কাছে কাজ করার জন্য দেই, আমি তার কাছ থেকে খাজনাটা নেই। এরপরে উর্বরতার পার্থক্য, খাজনা আমি কোন কোন জিনিসের উপর নেই, মনে করো ঢাকার একটা জমি, চট্টগ্রামের একটা জমি, দুইটা জায়গার জমির মধ্যে যে পার্থক্য, ঢাকার জমির উপরে ডেফিনেটলি খাজনা বেশি দিতে হয়, চট্টগ্রামের জমির উপরে ডেফিনেটলি খাজনা কম দিতে হয়। এই যে উর্বরতা, জমির উর্বরতার পার্থক্যের কারণে আমাদের খাজনা দিতে হয়। এরপরে তোমার উর্বরতার পার্থক্য অবস্থানগত পার্থক্যের কারণে, ওই যে বললাম এক জায়গার প্লেসের ভ্যালু বেশি আর এক জায়গার প্লেসের ভ্যালু কম, এই যে ভ্যালুর আপ ডাউনের কারণে এটার উপর ডিপেন্ড করে আমাদেরকে কোনো জায়গায় খাজনা বেশি দিতে হয়, কোনো জায়গায় খাজনা কম দিতে হয়। এরপরে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কারণে, আমরা জানি কোন জমিতে আমরা দীর্ঘদিন ধরে যদি প্রোডাক্ট উৎপাদন করি বা ফসল উৎপাদন করি, ওই জমির
যে ভ্যালু বা যে ওই জমির যে উর্বরতা সেটা আস্তে 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 কমতে থাকে, এন্ড এজন্য ওই জমির উপরে আস্তে আস্তে আমাদের খাজনার পরিমাণও কমতে থাকে। এরপরে সুযোগ ব্যয়, সুযোগ ব্যয়ের কারণে আমাদের খাজনা দিতে হয়। মনে রাখবা সুযোগ ব্যয় হলো আমি কোনো এক জায়গায় বিনিয়োগ করলে আরেক জায়গায় বিনিয়োগের সুযোগ আমাকে ত্যাগ করতে হবে, এন্ড কোনটা আমি চুজ করলাম, আমরা মানুষ হিসেবে আমরা কোনটা চুজ করি যেটাতে আমাদের বেনিফিট বেশি থাকে, আমরা সেই জায়গাটাকে চুজ করি যেটাতে আমাদের বেনিফিট বেশি থাকে, আর যেখানে বেনিফিট বেশি ওখানে আমাদের খাজনা টাকা দিতেও হবে বেশি। এরপরে এই যে মোট খাজনা ও প্রকৃত খাজনা, এইটা আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে, এটা সূত্র। এই যে খাজনার প্রকার ভেদের ভিতরে ঢুকে গেছি আমরা, মোট খাজনা কি আর প্রকৃত খাজনা কি, খেয়াল করো। ভূমির মালিক খাজনা নির্ধারণের সময় কয়েকটি জিনিস লক্ষ্য রাখেন, যেমন মালিকের নিজস্ব মূলধনের সুদ, নিজস্ব শ্রমের মজুরি, ঝুঁকি গ্রহণের পুরস্কার, সরকারকে দেয়া কর, ভূমি ব্যবহারকারীর পারিতোষিক। অনেকে বলতে পারবে ভাই পারিতোষিক কি? পারিতোষিক মানে হলো ভূমি ব্যবহারের পারিতোষিক মানে হলো তুমি কারো একটা জমি ব্যবহার করতেছো, তাকে তো তোমাকে কিছু প্রোভাইড করতে হবে, তাই না? তুমি আমার জমি ব্যবহার করতেছো, আমাকে তোমার কিছু প্রোভাইড করতে হবে না? এই যে আমাকে তুমি যদি কিছু প্রোভাইড করো এটাকে বলা হয় পারিতোষিক। এরপরে এই প্রত্যেকটির উপর মালিক অর্থ ধার্য করে মোট খাজনার পরিমাণ নির্ধারণ করতে হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে মোট খাজনা কিভাবে নির্ণয় করা হয়। সুযোগ ব্যয়ের আগেরটা কি ছিল ভাইয়া? সুযোগ ব্যয়ের আগেরটা ছিল ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এটা তোমাদেরকে বোঝাবো না, কারণ এটা তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড চ্যাপ্টারের পড়া। ওকে, সো মোট খাজনা হলো কি? জিআর, জেনারেল রেন্ট, বা হলো তোমার গ্রস রেন্ট, আই প্লাস ডাব্লিউ প্লাস ট্যাক্স প্লাস ইআর, এটা মাথায় রেখো। ওকে, এরপরে দেখো ওই সূত্রটা পরবর্তীতে বুঝে যাবা, বাট আগে এটার কনসেপ্টটা বুঝো। কনসেপ্ট বোঝাচ্ছি আগে। মনে করো একটা নির্দিষ্ট পরিমাণ জমির মোট খাজনা হলো 5,000 টাকা, তোমাকে একটা নির্দিষ্ট জমির উপরে 5,000 টাকা খাজনা দিতে হবে। গাইজ এই জায়গাটা একটু ভালোভাবে ফোকাস করো, তোমাকে একটা জমির উপরে খাজনা দিতে হবে 5,000 টাকা, এটা মোট খাজনা। এই যে 5,000 টাকা মোট খাজনার মধ্যে মূলধনের সুদ 1,000 টাকা, এই 5,000 ভেতরে আবার 1,000 টাকা কি মূলধনের সুদ। খেয়াল করো, মূলধনের সুদ হলো 1,000 টাকা, শ্রমের মজুরি আছে 1,000 টাকা, ঝুঁকি গ্রহণের পুরস্কার আছে 500 টাকা, সরকারকে দেয়া করের পরিমাণ আছে 500 টাকা, ভূমির উৎপাদন বা ব্যবহার যে করছে সে টাকা দিছে 2,000 টাকা। এখানে নিট খাজনার পরিমাণ হলো 2,000 টাকা, কারণ এই 2,000 টাকা শুধু ভূমি উৎপাদনের ক্ষমতা ব্যবহারের জন্য ধার্য করা হয়েছে। কিভাবে পাইলাম এটা? খেয়াল করো, 1,000 1,000 2,000, 500 500 1,000, তাহলে 3,000 3,000 আর 2,000 5,000। এই যে দেখো এই টোটাল মিলে হয়েছে 5,000, আর এখানেও আছে 5,000। তার মানে আমাদেরকে আলটিমেটলি সবগুলো যোগ করেও 5,000 হইতে হবে। এই যে এখানে মোট খাজনা পেয়ে গেছি কিন্তু আমরা 5,000। এখন আমাদেরকে বলছে নিট খাজনার পরিমাণ হলো 2,000। কিভাবে হয়েছে চলো এবার এটা দেখি। নিট খাজনা, এই যে দেখো নিট খাজনার পরিমাণ কিভাবে 2,000 টাকা হবে। আমাদের মোট খাজনা বলে দিছে 5,000, বাকি আমাদের এখানে আছে না 1,000 1,000 500 500, এই যে 1,000 1,000 500 500, এইখানে আমাদেরকে কি বলছে দেখো, বাকি যে 2,000 টাকা আমাদেরকে বলছে এটা আমরা আপাতত ধরি নাই কিন্তু। এই যে নিট খাজনার পরিমাণ আমাদের 2,000 টাকা, এন্ড টোটালে যদি আমরা অ্যাড করি এই 2,000 প্লাস আমাদের যে এক্সট্রা খরচগুলো আছে সবগুলো এক করলে এটা আমাদের হলো নেট রেন্ট, এটা হলো আমাদের গ্রস রেন্ট। নেট রেন্ট গ্রস রেন্ট, এই সূত্রটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সূত্রটা মাথায় রাখতে হবে, তোমাদের বইয়ের ভেতরেও দেখবা সূত্র দেয়া আছে। মোট খাজনা নিট খাজনার সূত্র একদম প্রপারলি মাথায় নিয়ে নিতে হবে, খাতায় লিখা ফেলতে হবে। মোট খাজনা নিট খাজনার সূত্র খাতায় লিখা ফেলতে হবে। এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে, গ বা ঘ মার্কের সিকিউ আসবে। বুঝছো? মোট খাজনা এবং নিট খাজনা কিভাবে বের করতে হবে, তোমাদের মান দেয়া থাকবে, জাস্ট যোগ বিয়োগ করে মানটাকে বসাইতে হবে, দ্যাটস ইট। মোট খাজনা নিম খাজনা। ওকে, নিট খাজনা। সো এই যে নিট খাজনা আর গ্রস খাজনা, এই যে এইটা তোমরা স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নাও, তো এটা তোমাদেরকে জানতে হবে, স্ক্রিনশট নাও। এগুলাই দেয়া থাকবে আমাদের পরীক্ষার ভেতরে, তোমাদেরকে জাস্ট বের করতে হবে। স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নাও। এখান থেকে আমাদের এমসিকিউ আসবে, কোনটার পূর্ণরূপ কি, এনআর এর মানে কি, জিআর মানে কি, আই মানে কি, ডাব্লিউ মানে কি,
তারপর হলো পাই মানে প্রফিট, এটা তোমরা জানো। ওকে, স্ক্রিনশট নিয়ে ভাইয়াকে ডান লেখো, স্ক্রিনশট নিয়ে ভাইয়াকে ডান লেখো, জলদি স্ক্রিনশট নিয়ে ডান লেখো। আমাদের এই অধ্যায়ের অঙ্ক কিরকম আসতে পারে দেখাই দিব, এই যে এর পরের টপিকে অঙ্ক, এই পরের টপিকে অঙ্কে যাচ্ছি আমরা, ঠিক আছে? ওকে, এই যে চলে আসছি আমরা যেখান থেকে তোমাদের মাস্ট বি ম্যাথ আসবে, মাস্ট বি ম্যাথ আসবে এই টপিক থেকে। রিকার্ডোর খাজনা তত্ত্ব, ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্ব। আমরা এই চ্যাপ্টারে দুইটা খাজনা তত্ত্ব পড়বো, একটা হলো রিকার্ডোর খাজনা তত্ত্ব আর একটা হলো আধুনিক খাজনা তত্ত্ব। খেয়াল করো, এখান থেকে ম্যাথ শুরু। পরীক্ষায় ডিরেক্ট বলে দিবে রিকার্ডোর খাজনা তত্ত্ব ব্যাখ্যা করো, গ নাম্বারে বলে দিবে। ইংল্যান্ডের একজন ধর্মযাজক ডেভিড রিকার্ডো, পরবর্তীতে তিনি অর্থনীতিবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন। 1817 খ্রিস্টাব্দে দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন নামে একটা গ্রন্থে তিনি খাজনা সম্পর্কে মতামত প্রকাশ করেন। কোন বইতে? এটা এমসিকিউতে আসবে। কোন বইতে রিকার্ডো তার খাজনা তত্ত্ব সম্পর্কে বলছে? ওকে, হ্যাঁ এটা রেকর্ডেড ক্লাস পাবা, অনন্যা পাল রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা। খাজনা কাকে বলে, কিভাবে খাজনার উৎপত্তি হয়, কিভাবে খাজনার পরিমাণ নির্ধারিত হয়, এ সংক্রান্ত বিষয়ে উক্ত গ্রন্থে তিনি যে বক্তব্য উপস্থাপন করেন তাকে রিকার্ডোর খাজনা তত্ত্ব বা রিকার্ডোর দ্য রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট বলা হয়। কিরকম ম্যাথ আসবে যে দেখাই দিব বাবা, আগে এই তত্ত্বটা দেখো, এই তত্ত্ব থেকেই ম্যাথ আসবে, এই তত্ত্ব থেকেই ম্যাথ আসবে। এতটুকু বুঝছো? চলো এবার দেখি ম্যাথ কিভাবে আসবে। এখানে পুরাটা লেখা আছে, মনে রাখবা পরীক্ষায় যদি বলে রিকার্ডোর খাজনা তত্ত্ব, এতটুকু যদি তুমি লেখো তাহলে তুমি 3 এ 3 পাবা। এতটুকু যদি তুমি এই জিনিসটা যদি প্রপারলি লিখতে পারো, ঠিক আছে ভাইয়া? নিট খাজনা বের করার সময় মোট খাজনা থেকে অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিতে হবে, হ্যাঁ। সো এই যে ম্যাথ কিন্তু এখান থেকে শুরু, ম্যাথ কিন্তু এখান থেকে শুরু, রিকার্ডোর ম্যাথ কিন্তু এখান থেকে শুরু। খেয়াল করো, পরীক্ষার ভিতরে তোমাদের এরকম একটা কোশ্চেন দেয়া থাকবে, এরকম একটা সিনারিও দেয়া থাকবে। দেখো আমি বলে দিচ্ছি ম্যাথ, এবার কিন্তু ম্যাথে ঢুকতেছি। মনে করো তোমরা 3 শ্রেণীর 1 বিঘা করে 3 বিঘা জমির চাষ নির্ধারণ করা হলো। মনে করো তোমার 3 ফ্রেন্ড 3 জন 3 ধরনের জমিতে চাষ করবে, 3 ফ্রেন্ড 3 ধরনের জমিতে চাষ করবে। প্রত্যেক শ্রেণীর জমির জন্য 2000 টাকা করে ব্যয় হবে। মনে করো 3 জন ফ্রেন্ডই জমিতে কাজ করবা, সবারই 2000 টাকা করে ব্যয় হবে। খেয়াল করো 3টা ফ্রেন্ড, তোমরা 3 জন ফ্রেন্ড, বাট এক এক জনের জমি এক এক ধরনের, এক এক জনের জমি এক এক ধরনের। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? এক এক জনের জমি এক এক ধরনের। ভাইয়া পেইড গ্রুপে ক্লাসের জন্য জয়েন হলে কি আপনি ক্লাস করাবেন? হ্যাঁ রে বাবা, আমি পড়াচ্ছি, তাহলে আর কি ক্লাস করাবে? আমিই পড়াবো। ওকে, খেয়াল করো যেটা বলতেছি, খেয়াল করো। সেখানে কি দেখা গেল, উৎকৃষ্ট জমিতে 4000 টাকা লাগে কাজ করতে, মধ্যম জমিতে লাগে 3000 টাকা, নিকৃষ্ট জমিতে হয় 2000 টাকা। তুমি সারা জীবন মনে রাখবা, তোমার জীবনে যতদিন তুমি অর্থনীতি পড়বা সারা জীবন মনে রাখবা, এই পৃথিবীতে জমি 3 ধরনের। এই পৃথিবীতে জমি আছে কয় ধরনের? 3 ধরনের। একটা হলো উৎকৃষ্ট, তার মানে অনেক ভালো জমি, একটা হলো মধ্যম মোটামুটি ক্যাটাগরির জমি, আর একটা হলো নিকৃষ্ট জমি। মনে রাখবা মরুভূমিকে নিকৃষ্ট জমি বলা হয়, কারণ মরুভূমিতে চাষ করেও কোনো কিছু লাভ হয় না। মনে রাখবা এই পৃথিবীতে সারা জীবন মনে রাখবা 3 ধরনের জমি আছে। উৎকৃষ্ট জমি যেটা অনেক ভালো জমি, মধ্যম জমি মিডিয়াম ক্যাটাগরির জমি, লাস্টে আছে নিকৃষ্ট জমি যেখানে আহামরি কোনো মানে ফসল উৎপাদন হয় না। এখানে আমাদের একটা লাইন বলে দিছে, কিন্তু প্রতিটা জমির ক্ষেত্রে জমির কাজ করতে গেলে খরচ হয় 2000 টাকা। 3 জায়গারই দেখো, এইখানে টোটাল আয় হয়েছে 4000 টাকা, মধ্যম উৎকৃষ্ট জমিতে আয় হয়েছে 4000, মধ্যম জমিতে আয় হয়েছে 3000, নিকৃষ্ট জমিতে আয় হয়েছে 2000 টাকা। ঠিক আছে, নিকৃষ্ট জমিতে আয় হবে 2000 টাকা। তার মানে এই জিনিসটা আমি আবার বলে দিই, এক জায়গায় হয়েছে আমাদের 4000, আর এক জায়গায় হয়েছে 3000, আর এক জায়গায় হয়েছে 2000 গেল। বাট
আমাদের কিন্তু বলে দিচ্ছে এই 3টা জমিতেই যদি কাজ করতে যায় প্রতিটা জমিতে কাজ করার খরচ হলো 2000 টাকা করে পড়ে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার না? এবার দেখো ম্যাথ কিভাবে আসবে। উৎকৃষ্ট জমির উদ্ধৃত আয় তথা খাজনা দিতে হবে। মনে রাখবা, সারা জীবন মনে রাখবা, আমরা সেই জমির উপরই খাজনা দেই যেখান থেকে আমাদের আয় হয়। তোমার পকেটে যদি টাকা না বাঁচে তুমি কি ট্যাক্স দিবা? দিবা না। মনে রাখবা সেই জমির উপরই আমরা খাজনা দেই যেখান থেকে আমাদের আয় হয়। এবার খেয়াল করো, উৎকৃষ্ট জমির ক্ষেত্রে আমাদের আয় হয়েছে কত? 2000 টাকা। 4000 থেকে, এটা আমাদের কিন্তু ব্যয়, এটা আমাদের ব্যয় আর এটা আমাদের আয়। আমি আবারও বলতেছি, আমরা সেই জমিগুলোতেই খাজনা দিব যেখান থেকে আমাদের আয় হয়। 4000 থেকে 2000 বাদ দিলে 2000, এটা আমাদের খাজনা দিতে হবে। 3000 থেকে 2000 বাদ দিলে 1000, এখানে আমাদের খাজনা দিতে হবে। বাট 2000 থেকে 2000 বাদ দিলে 0। এই জমির ক্ষেত্রে আমাদের খাজনা নাই। এই জমির ক্ষেত্রে আমাদের কি নাই? খাজনা নাই। এবার যদি ম্যাথে চলে যাই, এই যে দেখো টোটাল আর্নিং, টিআর টোটাল রেভিনিউ, রেভিনিউ 4000 টাকা, আয় 4000 টাকা, টিসি, টিআর মানে কি? টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ, ওই যে 4000 টাকা পাইছি, আর টিসি মানে টোটাল কস্ট, 2000 টাকা আসছে আমার। মধ্যমের জমিতে এটা টাকা কেন লিখছে? টাকা হবে। এরপরে 1000 টাকা, এরপরে নিকৃষ্ট জমির ক্ষেত্রে 0। দেখছো কিভাবে হইছে? দেখছো কিভাবে হইছে? এটা ক্লিয়ার না? এবার দেখো এখানেও সেম জিনিসটা একটু সুন্দরভাবে লেখছে, একটু সুন্দরভাবে লেখছে। এগুলো পরীক্ষায় দিয়ে দেওয়া থাকবে, তোমাকে জাস্ট এটা বাইর করতে হবে কোন প্রোডাক্টে আমরা কতটুকু খাজনা দিব, উৎকৃষ্ট জমি, মধ্যম জমি, নিকৃষ্ট জমি। ওকে, এখন বলতে পারো ভাইয়া এই যে 500 টাকা, এই জিনিসগুলো আসছে কিভাবে? দেখো নিকৃষ্ট জমি 4 একক, 4 × 5, 4 × 5 = 20 গেল, 5 × 6 = 30, 5 × 8 = 40। এই যে আমার আয় হইছে আমার টোটাল জমি আছে 4 মণ, প্রতি মণ যদি 100, তোমার এই টোটাল যেটা আছে সেটা আমরা এটা গুণ করলে, মনে করো এটার সাথে এটা গুণ করলে আমরা এইটা পাবো, তাই না? এটা থেকে এটা বিয়োগ দিলে ওইটা পাবো। এটা তো তোমরা ক্লিয়ার? ঠিক আছে, ওকে, ডান। এইবার চলো চিত্র, এই যে দেখো চিত্র কিভাবে দিছে, এই যে দেখো চিত্র কিভাবে দিছে, খেয়াল করো বাবারা, ছোট বন্ধুরা খেয়াল করো। তুমি এখানে পুরা সিনারিওটা জানো, এবার জাস্ট তোমার একটা কাজ করা লাগবে। তুমি এখানে একটা চিত্র আঁকবা। কি চিত্র আঁকবো? এখানে তুমি 0 দিবা, এখানে তুমি জমি দিবা, বিভিন্ন ধরনের জমি, আর এখানে তুমি দিবা খাজনা। এখানে তুমি কি দিবা? আয় ব্যয় খাজনা। আমি এখানে লিখে দিচ্ছি আয় ব্যয় খাজনা, এগুলো আমরা এই সাইডে দিব। আমি বলে দিচ্ছি, এখন আমরা কিন্তু পুরাটা রিকার্ডর খাজনা তত্ত্ব করতেছি, পুরাটা রিকার্ডর খাজনা তত্ত্ব করতেছি। খেয়াল করো আমরা টোটাল খাজনা কত কত পাইছিলাম, মোটামুটি আমাদের কি কি মান ছিল? 1000, 2000, এখানে আমি 3000, 4000 জাস্ট লিখে দিলাম। 1000, 2000, 3000, 4000। আমাদের প্রথমে কি জমি ছিল? উৎকৃষ্ট জমিতে আমাদের আয় কত ছিল? এটা আমাদের উৎকৃষ্ট জমি। 3000 হলো আমাদের মধ্যম জমি, 2000 হলো আমাদের নিকৃষ্ট জমি। মনে আছে? নিকৃষ্ট জমি। এই যে এগুলাকে আমরা তোমার দিয়ে পেন্সিল দিয়ে এরকম ডার্ক ডার্ক করে দিব, পেন্সিল দিয়ে আমরা এরকম ডার্ক ডার্ক করে দিব। এগুলো হলো আমাদের জমি, এগুলো আমাদের, এই যে এখানে লিখে দিব উৎকৃষ্ট। উৎকৃষ্ট জমিতে আমাদের আর্নিং হয়েছে কত? উৎকৃষ্ট, এটা হলো আমাদের মধ্যম, আর এটা হবে আমাদের নিকৃষ্ট। এটাই হলো আমাদের পুরা ম্যাথ। পরীক্ষায় কি রং নিব? না না না, এই যে পেন্সিল দিয়ে এরকম দাগ 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 দিয়ে দিবা। আমরা প্রথমে কি ফাইন্ড আউট করছি? আমাদের জমি কতটুকু, জমি থেকে কতটুকু আয় হয়েছে, কতটুকু ব্যয় হয়েছে, আয় থেকে ব্যয়টা বাদ দিছি, পুরো বক্সের ভিতরে লিখছি, দেন এভাবে চিত্র এঁকে দিছি। দ্যাটস ইট, দ্যাটস ইট। রিকার্ডোর খাজনা তত্ত্ব ক্লিয়ার আমাদের, রিকার্ডোর খাজনা তত্ত্বের ম্যাথ ক্লিয়ার। ওকে, রিকার্ডোর খাজনা তত্ত্বের ম্যাথ ক্লিয়ার। রিকার্ডোর খাজনা তত্ত্ব বুঝছো? বলো আমাকে রিকার্ডোর। আমি কিন্তু আবারও বলতেছি, রিকার্ডোর খাজনা তত্ত্ব থেকে তোমাদের প্রশ্ন আসবেই, আসবেই, মিস যাবে না, আসবেই।
এটা ক্লিয়ার হইছে? রিকার্ডোর খাজনা তত্ত্ব ক্লিয়ার? আমরা কি এবার আধুনিক খাজনা তত্ত্বে যাব? রিকার্ডোর খাজনা তত্ত্ব কিন্তু ক্লিয়ার আমাদের। আমি কিন্তু আজকে ক্লাসের স্টার্টিং এই বলছি এই চ্যাপ্টারে যা আছে সব পড়াই দিব আজকে তোমাদেরকে, আমি সব পড়াই দিব। বাংলাদেশের প্রেক্ষিতে কোন জাতীয় বাজারের উদাহরণ তৈরি পোশাক বাজার হবে কি বাংলাদেশে? অ্যানি তুমি আমাকে টেক্সট করো তো ভাইয়া, তোমার কোশ্চেন বুঝতেছি না। ওকে ডান। এবার আমরা পরের টপিকে যাচ্ছি। এইটা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, আধুনিক খাজনা তত্ত্ব। খেয়াল করো, এটা হইলো রিকার্ডোর পরে, রিকার্ডোর পরে, ওকে, রিকার্ডোর পরে আরো অনেক মানুষ খাজনা তত্ত্ব দিছে। আধুনিক অর্থনীতিবিদগণ পেরেটো, মিস্টার জোহান রবিনসন, বল্ডিং, স্লিঙ্গার, আরো অনেক অনেক মানুষ ক্রমিক রিকার্ডোর খাজনা তত্ত্ব আরো বৃহৎ পরিসরে সহজভাবে ব্যাখ্যা করছে। তার মানে রিকার্ডো যেটা বলছিল ওটাকে আরো একটু বিস্তারিত ভাবে ব্যাখ্যা করছে। ভাইয়া ভূমিতে কিছু লিখতে হবে না, ভূমিতে লিখলাম তো জমি, জাস্ট দেখলাম তো জমি কোনটা কোন ধরনের জমি। তারা খাজনাকে শুধু ভূমির আয়ের মধ্যে সীমাবদ্ধ করে রাখেন নাই, খাজনার ধারণাটিকে ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। তাদের মতে ভূমির মতো উৎপাদন, অন্যান্য উপকরণ, শ্রম, মূলধন সংগঠন ও খাজনা অর্জন করতে পারে, তবে তাকে অর্থনৈতিক খাজনা বা ইকোনমিক রেন্ট হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কি হিসাবে আখ্যায়িত করা হয়েছে? ইকোনমিক রেন্ট। এটা কি আবার? চলো ম্যাথের ক্ষেত্রে যাই আমরা। উদ্বৃত্ত আয়ের মাধ্যমে খাজনা নির্ধারণ। উদ্বৃত্ত কি? উদ্বৃত্ত মানে হলো যেটা বাকি থাকে। উদ্বৃত্ত মানে কি? যেটা বাকি থাকে। কি বাকি থাকে? দেখো, আধুনিক অর্থনৈতিক বিদগণের মতে যে কোনো উপকরণ উৎপাদনে ব্যবহৃত হয়ে যে পরিমাণ আয় করে তার মধ্যে অর্থনৈতিক খাজনা বা অন্তর্ভুক্ত। তার মানে যে কোনো কিছু বিক্রি করার পরে যত টাকা আমরা পাবো ওইটার ভিতরে অর্থনৈতিক খাজনা ইনক্লুডেড থাকে। কিভাবে? ম্যাথে গেলে বুঝতেছি। ওকে, কোন উপকরণ তার স্থানান্তর আয়, স্থানান্তর আয় মানে কি? এক জায়গা থেকে তুমি টাকাটা আরেক জায়গায় পাঠিয়ে দিছো, এটা হলো স্থানান্তর। যে বাড়তি আয় অর্জন করতে পারে তাকে ওই উপকরণের অর্থনৈতিক খাজনা বলা হয়। ম্যাথে যাই, এই যে দেখো ম্যাথ, ER ইকুয়াল টু AE মাইনাস TE, এটা শূন্য থেকে কম হবে। এখন কোনটা মানে কি এটা এখানে লেখা আছে, খেয়াল করো। ER মানে ইকোনমিক রেন্ট, যা অর্থনৈতিক খাজনা। AE মানে হলো টোটাল অফ অ্যাকচুয়াল আর্নিং, আমি কত টাকা আয় করছি। আর TE মানে ট্রান্সফার অফ আর্নিং। এগুলো একটু মাথায় রাখো, একটু পর ম্যাথ করব তখন কাজে দিবে এটা, একটু পর ম্যাথ করব তখন এটা কাজে দিবে। এটা আপাতত জাস্ট মাথায় রাখো, ঠিক আছে? ভাইয়া ক্লাসে আসতে লেট হয়েছে, আমি বুঝি না এই রিকার্ডোর খাজনা তত্ত্ব, ঠিক আছে? না ভাইয়া, ক্লাসে ঢুকার মাঝখানে যদি মিস করো কেমনে হবে বলো? অনেক বড় একটা টপিক পরে আর একটা টপিকে চলে আসছি, অনন্যা আর একটা টপিকে চলে আসছি ভাইয়া। ওকে, সো এইখানে আবার আমাদের সেম সিচুয়েশন দেয়া আছে, খেয়াল করো। ওই যে সেম সিচুয়েশন, তোমার জমিটাকে তিনটা ভাগে ভাগ করা আছে। জমির মালিককে যদি 2000 টাকা খাজনা দিতে রাজি থাকেন, আবার খেয়াল করো, একটা একটা জমি ধান উৎপাদনে ব্যবহার করা যায়, আবার বিকল্প ফসল গম উৎপাদনেও ব্যবহার করা যায়। একই জমিতে ধান গম দুটো উৎপাদন করা যায়। এক্ষেত্রে ধান উৎপাদনকারী কোন কৃষক জমিটি ব্যবহারের জন্য জমির মালিককে যদি 2000 টাকা খাজনা দিতে রাজি থাকেন, আবার গম উৎপাদনকারী অন্য একজন কৃষক যদি জমির মালিককে 3000 টাকা দিতে রাজি থাকেন, তবে মালিক 3000 টাকা গম চাষিকে ব্যবহার করতে দিবেন। এখানে কি বলছে? একটু আগে আমরা কি দেখছি? তানভীর বলতেছে ভাইয়া অর্থনীতি নেওয়া ভুল হয়েছে মনে হয়। তানভীর, অর্থনীতি নেওয়া তোমার ভুল হয় নাই, তুমি ভুল টাইমে পড়া শুরু করছো, এই জন্য তোমার এরকম মনে হচ্ছে। অর্থনীতি নেওয়া তোমার ভুল হয় নাই, অর্থনীতি তুমি ভুল টাইমে পড়তেছো, এই জন্য তোমার এরকম মনে হচ্ছে, বুঝছো? অর্থনীতির ম্যাথ গুলা ক্লাস 6-7 এর ম্যাথ, এই ম্যাথ গুলা ক্লাস 6-7 এর ম্যাথ, যোগ বিয়োগের ম্যাথ এগুলা, বুঝছো? তুমি ভুল টাইমে পড়া শুরু করছো, এই জন্য তোমার এরকম মনে হচ্ছে। জুলাই থেকে অনলাইন ব্যাচে ক্লাস শুরু করো, এক মাসের মধ্যে তুমি নিজে আমাকে বলতে বাধ্য হবা ভাইয়া ইকোনমিক্স ইজি। গ্যারান্টি দিতেছি, আমি গ্যারান্টি দিতেছি, একটু পর বলতেছি কেন গ্যারান্টি দিতেছি। এখানে কি বলছে দেখো, আমরা একটু আগে
ইকোনমি অফ রেন্ট পড়ছি না। ইকোনমি অফ রেন্ট মানে হলো এখানে কি বলছে দেখো, মনে করো দুইজন মানুষ, একই জমিতে তোমার ধান এবং পাট উৎপাদন করা যায়। যে ব্যক্তি ধান উৎপাদন করার জন্য জমিটা নিতে চায় সে বলছে দেখেন আমি আপনার জমিতে যদি ধান উৎপাদন করি আপনাকে আমি 2000 টাকা দিব খাজনা। আরেকজন বলছে স্যার আমি যদি আপনার জমিতে গম উৎপাদন করি তাহলে আমি আপনাকে 3000 টাকা দিব। এখন জমির মালিক হিসাবে তুমি কাকে জমি দিবা, যে তোমাকে বেশি টাকা দিবে, 3000 টাকা দিবে। এটাই হলো আমার ইকোনমি অফ রেন্ট। ইকোনমি অফ তোমার রেন্ট, 3000 টাকা যে তোমাকে দিবে তুমি সেটাকে গ্রহণ করবা। আচ্ছা, এই ক্ষেত্রে অর্থনৈতিক খাজনা কত হবে দেখো, আমার এখানে কি কি পাইছিলাম আমি, আমার এখানে টোটাল আর্নিং ছিল, এই যে আমার অর্থনৈতিক খাজনার জন্য আমার এই যে 3000 টাকা আমি পাইতাম, আর একজন বলছে আমি 2000 টাকা পাবো, তাহলে আমার আলটিমেটলি লাভ কত টাকা হবে, 1000 টাকা। এটা হলো আমার ইকোনমি অফ রেন্ট। ইকোনমি অফ রেন্ট, ওকে ঠিক আছে ভাইয়া। তোমাদের ক্লাস রিলেটেড যত প্রশ্ন, আমি আগে টপিক পড়াইনি সবগুলোর অ্যান্সার করব। এই টপিকটা ইটসেলফ অনেক ইম্পর্টেন্ট, আমি টপিক পড়াইনি, আমি তোমাদের সব প্রশ্নের অ্যান্সার করব, ঠিক আছে? একটু ওয়েট করো, আমি আগে টপিকটা পড়াইনি। এরপরে মনে করো আধুনিক খাজনা তত্ত্বের আরেকটা বিকল্প আছে, এটাও অনেক ইজি, ওই একই কথা জাস্ট একটু অন্যভাবে বলা হয়েছে। এটা থেকে প্রশ্ন খুব একটা আসে না, এটা তোমরা অলরেডি পড়ছো, ঠিক আছে? এই যে এটা হলো বিকল্প, এটা থেকে নরমালি আসে না, এটা থেকে নরমালি আসে না, এইটা থেকে প্রশ্ন আসে। খাজনা ও দামের মধ্যে সম্পর্ক কি? খাজনা ও দামের মধ্যে সম্পর্ক কি? খেয়াল করো, এটা দেখি, এটা তোমাদের পরীক্ষা খ নম্বরে আসবে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডোর মতে খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। তিনি বলেন খাজনা দ্বারা দাম নির্ধারিত হয় না, বরং দাম দ্বারাই খাজনা নির্ধারিত হয়। চিন্তা করে এখানে লাইনটা কি বলছে, একটা জমির দাম কতটুকু ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু জমির খাজনা নির্ধারিত হয়, খাজনার উপর ডিপেন্ড করে কিন্তু জমির দাম জমি যদি ইটসেলফ অনেক ভালো হয়, ঠিক আছে, জমি যদি ইটসেলফ অনেক ভালো হয় তাহলে ওই জমির খাজনা এমনিতেই বেশি হয়, এটাই এখানে বলছে, ওকে? আচ্ছা, এই যে নিম খাজনা, এটা কিন্তু নিম পাতা না, হ্যাঁ বাবা, নিম খাজনা কিন্তু নিম পাতা না, এটা মাথায় রেখো। অনেক স্টুডেন্ট মনে করে নিম খাজনা মানে নিম পাতা, নিম পাতা না। নিম খাজনা কি খেয়াল করে আসবে পরীক্ষায়, মানুষ কর্তৃক সৃষ্ট স্বল্পকালের সীমাবদ্ধ যোগান, মানুষ যা যা সৃষ্টি করে, মানুষ মানুষ কি কি সৃষ্টি করে, কারখানা, যন্ত্রপাতি, দালান কোঠা প্রভৃতি হতে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে আমরা নিম খাজনা বলে থাকি। মানুষ কর্তৃক যা সৃষ্টি, মানুষ কর্তৃক যা সৃষ্টি সেটার উপরে আমরা যে খাজনা দেই সেটাকে আমরা বলি নিম খাজনা। তোমরা মানে নিম মানে হলো কি, যে কোনো কিছু দিয়ে মনে রাখতে পারো। আমি ছোটবেলায় নিম পাতা দিয়ে মনে রাখতাম, এটাকে নিম পাতা দিয়ে মনে রাখতাম, ওকে? আচ্ছা, খেয়াল করো, আমি আবার বলতেছি, নিম খাজনা মানে কি, মানুষ যা যা বানায় ওইটার উপরে যে খাজনা দিতে হয় সেটাকে বলা হয় নিম খাজনা। চলো দেখি এখান থেকে কেমন ম্যাথ আসবে। এখানে একটা পুরা সিনারিও বলা আছে, নিম খাজনা কি, কেন দেয়া হয়, কি করা হয় না করা হয়, ম্যাথ কিভাবে আসবে আমি তোমাদেরকে বলি। দেখো এখানে আমাদেরকে কি বলা আছে, ইটের পরিমাণ এন্ড অল দ্যাট এটা দেয়া আছে। খেয়াল করে এখানে আমাদের, আমি যদি চিত্রটা এঁকে তোমাদেরকে দেখাই, নিম খাজনা জিনিসটা কি, আমাদের এখানে মনে করো আমরা ইট কিনতে যাব, ইটের দাম দেয়া আছে আর আমরা কতগুলা ইট কিনবো সেটার পরিমাণ দেয়া আছে। ইট তো মানুষ কর্তৃক বানানো হয়, তাই না? তাই ইটের উপরে কিন্তু আমাদের খাজনা দিতে হবে। খেয়াল করো, মনে করো তুমি এক পিস ইট কিনতে গেলা, ইটের দাম দেখলা 10 টাকা, পরবর্তীতে তুমি ইট কিনতে যা দেখলে ইটের দাম আছে 12 টাকা, ওকে? এখন আমরা কি জানি, যেটার দাম কম, মনে করো যেই ইটের দাম 10 টাকা ওই ইট আমরা বেশি কিনবো, আমরা মনে করো 1000টা ইট কিনলাম। আবার যে ইটের দাম 12 টাকা, আমরা কি জানি, দাম কমলে চাহিদা বাড়বে, আর দাম বাড়লে চাহিদা কমবে, পরিমাণ বা চাহিদা, ঠিক আছে? চাহিদা, যে ইটের দাম 10 টাকা ডেফিনেটলি আমরা ওই ইটটা বেশি কিনবো, আবার যে ইটের দাম 12 টাকা ডেফিনেটলি ওই ইটটা আমরা কম কিনবো, তাই না? সো আমরা প্রথমে আমরা কোন জায়গাতে কিনছি দেখো, প্রথমে একদম প্রথমে খেয়াল করো, একদম প্রথম দিকে যদি আমি বলি তোমাদেরকে, একদম প্রথম দিকে দেখো তোমার মানে আমাদের এখানে যে মানগুলো আছে, একটা হলো এইটা আর একটা হলো আমাদের এই যে এইটা, ওকে?
এই যে দেখো এখান থেকে আমরা জাস্ট মিলাই দিছি। এটা কি? এটা হলো আমাদের ডিমান্ড, D1 D2 D1 D2। ওকে, গেল। এই এফ আমরা ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি, তুমি এখানে নিজের মতো করে অন্যান্য নামগুলোও দিতে পারো। আর এই যে তোমার এখান দিয়ে গেছে, এটাকে আমরা দিচ্ছি সাপ্লাই, এখান দিয়ে একটা গেছে আর এখান দিয়ে আরেকটা যাবে, বাট আমরা এটাকে SL বলবো। মানে দেখো তুমি যদি প্রোডাক্টটা কিনো তাহলে তোমার কোন জায়গায় কিনলে বেনিফিট হবে? এই জায়গাতে কিনলে বেনিফিট হবে না? এই জায়গাতে কিনলে বেনিফিট হবে না বলো? 10 হলে 1000, মানে এই জায়গাটাতে আমরা যদি ইট কিনি আমরা কম, মানে ইটস লাইক সবচেয়ে অ্যাকচুয়াল প্রোডাক্ট গুলা সবচেয়ে ভালোভাবে কিনতে পারবো, কম টাকায় বেশি প্রোডাক্ট কিনতে পারবো। এটা এখানে বলা হয়েছে ইটস লাইক নিম খাজনা। মানে আমরা, ভাইয়া আবার বলেন প্লিজ, নিম খাজনা মানে হলো মানুষ কর্তৃক যা যা বানায়, মানুষ যা যা বানায়, মানুষ ইট, দালান কোঠা, কলকারখানা, যন্ত্রপাতি, এই জিনিসগুলা বানায়, এইগুলার উপর মানুষ যে টাকা দেয়, এইগুলার উপর মনে করো তুমি এই জিনিসগুলো কাউকে ব্যবহার করতে দিছো, তারা তোমাকে যে টাকা দিবে ওইটাকে বলা হয় নিম খাজনা। ওইটাকে বলা হয় কি? নিম খাজনা বলা হয় ওইটাকে। আমি আবার বলতেছি ভাইয়া, মানুষ এই পৃথিবীতে যা যা বানায় সেগুলোর উপর যে টাকা দিতে হয় সেটাই হলো নিম খাজনা। মানুষ, মনে করো একটা কারখানাতে তোমাকে কয়েকদিন বলো তুমি এখানে উৎপাদন করতে পারবা, তোমরা এখানে উৎপাদন করতে পারবা, ওইখানে উৎপাদন করার কারণে, ওইটা মানুষ বানাইছে, ওইটা ওইখানে উৎপাদন করার কারণে যে মালিককে তুমি টাকা দিচ্ছ ওইটাই হলো নিম খাজনা বাবা। ওকে, এখানে একদম মানে এখানে চাহিদা যোগানের মতো, একদম সিম্পল জিনিস, চাহিদা যোগানের মতো। আমার 10 টাকার ইট আমি 1000 টাকা কিনতে পারবো, 12 টাকার ইট আমি 500 টাকা কিনতে পারবো। বুঝছো? ক্লিয়ার? এখানে চিত্রের বিশ্লেষণ দেয়া আছে। নিম খাজনা স্বল্পকালীন ধারণা। নিম খাজনা সম্পূর্ণ স্বল্পকালীন ধারণা, কারণ নিম খাজনা কি মানে মানুষ কিন্তু তোমাকে শর্ট টাইমে, মানুষ তোমাকে শর্ট টাইমে তার জায়গা ব্যবহার করতে দিবে, লং টাইমে তাকে ব্যবহার করতে দিবে না। ভাইয়া চিত্রটা বোঝানোর কি আছে? তোমরা চাহিদা যোগানের চিত্র করছো না? চাহিদা যোগানের চিত্র করছো না? এখানে আমাদের দাম দেয়া আছে, এখানে আমাদের চাহিদা দেয়া আছে, চাহিদা দেয়া আছে, এখানে শূন্য। এখানে ইটের দাম দেয়া আছে, তোমার কাছে টাকা আছে 10 টাকা, 10 টাকা 10 টাকা, তুমি যদি এক একটা ইটের দাম যদি 10 টাকা হয় তুমি 1000টা ইট কিনতেছো, ইটের দাম যদি পার পিস 12 টাকা করে হয় তুমি 500টা ইট কিনতেছো। দেন আমরা যদি চিত্র দিই, আমরা বিন্দুগুলাকে জাস্ট মিলাবো, বিন্দুগুলাকে জাস্ট মিলাবো। এই যে এই জায়গাটাতে আমি যদি ইট কিনি তাহলে আমার কি হবে? আমার টাকা সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা হবে, কারণ আমি কম টাকায় বেশি ইট পাচ্ছি, কম টাকায় বেশি ইট পাচ্ছি, এটাই এখানে বলছে, আর কিচ্ছু না। ভাইয়া চিত্রটা আরেকবার বুঝান বাবারে, কিছুই নাই চিত্রটাতে। দেখো বাবা, এখানে 10, এই 10 হইলে এই যে এখানে বিন্দু কয়টা কয়টা আছে, এই একটা, এই একটা, দুইটা বিন্দু যোগ করে দিব, আর 12 হইলে এখানে এটা, দেন দেখো এই বিন্দুটা যোগ করে দিব। আর এরপরে হইলো এই যে এই বিন্দুটাতে আমরা সবচেয়ে ভালোভাবে প্রোডাক্ট নিতে কিনতে পারছি, এই জন্য এখান থেকে এটাকে উঠাই দিব, দ্যাটস ইট। আর কিচ্ছু না, আর কিচ্ছুই না, ইজি একদম। আমরা যে পদ্মা সেতু পার হওয়ার সময় যে খাজনা দিই তাও কি নিম খাজনা? এই যে এতক্ষণ পর বুঝছো, হ্যাঁ পদ্মা সেতুর উপরে আমরা যে ওইটা হলো আমাদের নিম খাজনা। একটা জিনিস ব্যবহার করছো ওটার জন্য তুমি টাকা দিচ্ছ, ওইটা হলো নিম খাজনা। এই যে বুঝছে আলিয়া বিনতে ওমর, ভালো বুঝতে পারছি, এই যে এতক্ষণ পর বুঝছো। ওকে, নিম খাজনা একটা স্বল্পকালীন ধারণা, একটা লং টার্মে আমাদের এটা দিতে হয় না। যেমন পদ্মা সেতু, এটা যদি 100 বছর পরে পদ্মা সেতুর উপরে আর আহামরি আমাদের ট্যাক্স দিতে হইতেও পারে, নাও দিতে হইতে পারে। ঠিক আছে ভাইয়া, আমার বইতে নিম খাজনার চিত্র অন্যটা দেয়া আছে, কোনো সমস্যা নেই। এক এক বই এক এক ভাবে দেয়া আছে, কোনো সমস্যা নেই, একটা ফলো করলেই হবে। ওকে, তোমার বই মনে হয় এই যে এটা দেয়া আছে তাই না? তোমার বইয়ে মনে হয় এই যে এই চিত্রটা দেয়া আছে। এটা বুঝতে গেলে তোমাদের আরো অন্যান্য অনেক কনসেপ্ট বোঝাইতে হবে। এই যে দেখো, এটা বুঝতে গেলে তোমাদের 3rd চ্যাপ্টার 4th চ্যাপ্টার পড়াইতে হবে, তারপরে এখানে এসে বুঝতে পারবা। তাই এটা আমি এখন তোমাদেরকে বুঝাবো না, ঠিক আছে? এটা এখন তোমাদেরকে আমি বোঝাবো না। খাজনা নিম খাজনার মধ্যে পার্থক্য আসবে তোমাদের। ওকে, খাজনা নিম খাজনার মধ্যে পার্থক্য আসবে মেইনলি
দেখো মেইনলি আমি তোমাদেরকে আজকের ক্লাসে পড়াইছি খাজনা কি, তারপর হলো খাজনা কেন দেয়া হয়, তারপর হলো তোমার রিকার্ডোর খাজনা তত্ত্ব, আধুনিক খাজনা তত্ত্ব, খাজনা থেকে কেমন ম্যাথ আসে, মোট খাজনা কি, নিট খাজনা কি। ঠিক আছে স্যার এক্সামে কি ম্যাথগুলো এরকমই আসবে? চলো তোমাদেরকে আমি কয়েকটা ম্যাথ দেখাই, চলো তোমাদেরকে কয়েকটা ম্যাথ দেখাই আমি। তোমরা যে ভয় পাচ্ছ তোমাদেরকে কয়েকটা ম্যাথ দেখাই। ম্যাথ আছে না আমার এখানে? এই যে দেখো, এই যে দেখো কি বলছে এখানে, মোট খাজনার পরিমাণ নির্ণয় করো। দেখো আমি একটু আগে পড়াইছি না, মোট খাজনার পরিমাণ নির্ণয় করে, এখানে সবকিছু দিয়ে দিছে। দেখো জমি ব্যবহার এত টাকা, জমির নিয়োগকৃত মজুরি এত টাকা, বিনিয়োগকৃত মূলধন এত টাকা, 2000 টাকা, 600 টাকা, সবকিছু দিয়ে দিছে। আমাদেরকে বলছে কি মোট খাজনার পরিমাণ নির্ণয় করতে। এরপরে উদ্দীপকে বর্ণিত খাজনা সম উৎপত্তির কারণ কি, খাজনা কেন দিতে হয়, এটা দিয়ে দিছে আমাদের এখানে। ওকে চলো এই যে দেখো ম্যাথটা যদি দেখাই, এই যে দেখো ম্যাথ, এই যে দেখো মোট খাজনা কিভাবে বের করতে হয়। মোট খাজনা বের করার ক্ষেত্রে এই যে পুরা জিনিসটা আমাদের মোট খাজনা পরিমাণ 7700 টাকা। পড়াইছি না এটা, এটা পড়াইছি না, দেখছো যা পড়াইছি ওইটাই কিন্তু আসছে। ভাইয়া আজকে কি এমসিকিউ পড়াবেন না? ইকোনমিক্সের চ্যাপ্টার গুলোর সাথে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার ইন্টার কানেক্টেড। ঠিক আছে, একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার ইন্টার কানেক্টেড। সো আমি তোমাদেরকে ডেমো ক্লাসগুলোতে অ্যাটলিস্ট এমসিকিউ পড়াবো না। ওকে সো এবার আমাকে তোমরা বলো, তোমরা আজকের এই যে খাজনা তোমাদেরকে পড়াইছি, কনসেপ্ট ক্লিয়ার হইছে খাজনার? আমাকে এটা বলো, আমাকে বলো খাজনার কনসেপ্ট ক্লিয়ার হইছে? খাজনার কনসেপ্ট ক্লিয়ার হইছে নাকি আমাকে বলো। এটাকে তোমরা অ্যাজ এ এইচডব্লিউ হিসেবে নিতে পারো, এটাকে অ্যাজ এ এইচডব্লিউ আমি দেখাই দিছি, যদিও তাও একটা এইচডব্লিউ হিসেবে নিতে পারো এটাকে, পারবা? এবার আমি তোমাদেরকে বলি, আমাদের ইকোনমিক্স ক্লাস শুরু হবে জুলাই থেকে। আমি তোমাদেরকে বলি ইকোনমিক্স ক্লাস শুরু হবে জুলাইয়ের ফার্স্ট উইক থেকে, যেখানে যেখানে তোমরা প্রতিটা ক্লাসের পর আমার বানানো নোট পাবা। তোমাদের যে পেইড গ্রুপটা থাকবে, গ্রুপে মনে করো আজকে যেমন মনে করো অনলাইন ব্যাচে মনে করো আমি এরকম একটা ক্লাস দিলাম, ক্লাস নেওয়ার পরে আমার বানানো, আমি যখন তোমাদের মধ্যে স্টুডেন্ট ছিলাম আমার বানানো নোট তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। তোমাদের নিজেদের আন কোনো নোট করা লাগবে না, পুরো পিডিএফ দিয়ে দিব, ওটা প্রিন্ট করে ওটা পড়বা। এটা গেল। এর পাশাপাশি তোমাদেরকে চ্যাপ্টার বেসিসে ক খ এর সাজেশন দিয়ে দিব, তারপরে বোর্ডের কোশ্চেন সলভ করাই দিব, সিকিউ এমসিকিউ বোর্ডের কোশ্চেন সলভ করাই দিব। এরপরে আমাদের কিউএনএ সেশন থাকবে প্রতি সপ্তাহে। কিউএনএ সেশনে তোমার সমস্যা, তোমার মনে করো তোমার কোশ্চেন তুমি জুমে জয়েন করে আমাকে জিজ্ঞেস করতে পারবা, আমাকে জিজ্ঞেস করতে পারবা, আমি তোমাকে সেটা সলভ করাই দিব। এইচডব্লিউ মানে কি? এইচডব্লিউ মানে হলো বাড়ির কাজ, এটা বাসায় প্র্যাকটিস করবা বাবা। এইচডব্লিউ মানে হলো বাড়ির কাজ, ওরে বাবা। এখন কথা হলো তার পাশাপাশি 1.0, তার মানে আমরা আগে যেই ব্যাচটাকে পড়াইছি, তার মানে এই যে 27-এরই আগের 8 মাসে যে ক্লাসগুলো নিছি ওই ক্লাসগুলো ফ্রিতে পেয়ে যাবা। যখন ইচ্ছা যেই চ্যাপ্টার ইচ্ছা ওই চ্যাপ্টার ক্লাস করতে পারবা, বুঝছো? আমি আবার বলতেছি, দিস ইজ দ্য লাস্ট চান্স ফর ইউ গাইস। এই 6 মাসে যদি ইকোনমিক্স কমপ্লিট করতে না পারো শেষ, আর পসিবল না, আর পসিবল না, বুঝছো? এই 6 মাসে যদি তুমি ইকোনমিক্স কমপ্লিট করতে না পারো আর পসিবল না, ইকোনমিক্স আর পসিবল না। এক্সামের আগে যদি বলো ভাইয়া আমাকে কয়েকটা সিকিউ দেন, এ প্লাস পাবো, এ প্লাস পাইতে চাই, পসিবল না ভাইয়া। এটা থিওরিটিক্যাল সাবজেক্ট না যে মনে করো অপু 10 20 30 করে এমসিকিউ অ্যান্সার করে দিলাম, এটা ম্যাথমেটিক্যাল, ফার্স্ট পেপার ম্যাথমেটিক্যাল। ঠিক আছে, এই যে অ্যানি আমাদের 1.0 তে ছিল, অ্যানিকে জিজ্ঞেস করো ওর এখন ইকোনমিক্সে কি অবস্থা, বুঝছো? ওকে আচ্ছা, আমাদের ইকোনমিক্স কোর্সে তুমি যদি জয়েন করতে চাও ডিরেক্ট 16910 তে কল দাও, কল দিয়ে জয়েন করতে পারবা। তাও তাও যদি তোমরা এক্সট্রা কোনো ডিসকাউন্ট চাও, আমি আবার বলতেছি তোমরা যদি যারা যারা ডিসকাউন্ট চাও,
যারা যারা কোর্সের ডিসকাউন্ট চাও, ওকে ফাইন, দেখো তুমি যদি ডিসকাউন্ট চাও তাহলে আমার আজকের ক্লাসের রিভিউ দিতে হবে। আমার আজকের ক্লাসের রিভিউ দাও, এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে রিভিউ দাও যে আজকের ক্লাসটা কেমন লাগছে, তাহলে আমি তোমাকে প্রোমো কোড দিয়ে দিব তোমার রিভিউয়ের কমেন্ট সেকশনে। যারা যারা কোর্সের এক্সট্রা ডিসকাউন্ট চাও, তুমি মনে করো জয়েন করবা বাট তুমি চাচ্ছ যে ভাইয়া আমাকে আপনি অ্যাটলিস্ট 500 টাকা মতো কমায় দেন, তাহলে তোমাদের ডিসকাউন্ট দিব। এই যে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে আজকের ক্লাস কেমন লাগছে, ক্লাসের যে কোনো একটা মোমেন্ট নিয়ে তুমি স্ক্রিনশট দিবা, তোমার পোস্টটাকে অ্যাপ্রুভ করে ওইটার নিচে আমি কি দিয়ে দিব, তো আমার প্রোমো কোডটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এক্সট্রা ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারবা। কাহিনী বুঝছো? এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে পোস্ট দিবা, যত ইচ্ছা তুমি মনে করো ডিসকাউন্ট চাও, তো যারা যারা ডিসকাউন্ট চাও, কোর্সে জয়েন করতে চাও, ডিসকাউন্ট চাও, ইকোনমিক্স এ প্লাস পাইতে চাও, ক্লাসের আমার ক্লাসের এই যে ক্লাস করছো একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিবা, এইচএসসি 27 গ্রুপে পোস্ট করবা, তোমার পোস্ট অ্যাপ্রুভ করব, করে নিচে আমার প্রোমো কোডটা দিয়ে দিব, তুমি ওইটা দিয়ে ডিসকাউন্ট নিয়ে কোর্সে জয়েন করে ফেলতে পারবে। আমি আবার বলতেছি, দিস ইজ দ্য লাস্ট চান্স ফর ইউ গাইস, লাস্ট চান্স ফর ইউ গাইস। ডু অর ডাই সিচুয়েশন, এবার ডু অর ডাই সিচুয়েশন, বুঝছো? ঠিক আছে ভাইয়া, ক্লাসগুলো কখন হবে? আমাদের ক্লাস সপ্তাহে 2 দিন হয়, রাত 8:30-এ। আমাদের ক্লাসগুলো 8:30-এ হয়, 8:30-এ আমাদের ক্লাসগুলো হয়। কলেজ থেকে আসবা, একটু মোটামুটি রেস্ট টেস্ট নিবা, তারপর ক্লাস করতে বসবা। ভাইয়া ক্লাস কি শেষ? জি ভাইয়া ক্লাস শেষ, জি ভাইয়া ক্লাস শেষ, বুঝছো? ভাইয়া অগাস্টে ভর্তি হওয়া যাবে, অগাস্টে ভর্তি হওয়া যাবে, কিন্তু ফ্যাক্ট হলো অগাস্ট আসতে আসতে কিন্তু আমরা মোটামুটি 3-4টা চ্যাপ্টার কমপ্লিট করায় ফেলবো, তখন কিন্তু আর ওই চ্যাপ্টারগুলো লাইভ ক্লাস পাবা না। অগাস্ট থেকে যে চ্যাপ্টারগুলো লাইভ ক্লাস থাকবে ওগুলো পাবা জাস্ট, ঠিক আছে? জয়িতা নাথ, তাথই, হ্যাঁ ভাইয়া বলো তাথই, বলো। আমি আবার বলতেছি, যারা এক্সট্রা ডিসকাউন্ট চাও আজকের ক্লাসের রিভিউ দিবা, ভাইয়ার ক্লাস কেমন লাগছে। 1. ভাইয়া 2.0 এর নোটগুলো আমরা 1.0 যারা ছিলাম পাবা না? অবশ্যই পাবা। দেখো আমি তোমাদেরকে বলি, 1.0 এর স্টুডেন্ট আর 2.0 এর স্টুডেন্ট এরা সবাই কিন্তু আমাদের ইকোনমিক্স পেইড গ্রুপে, একটা পেইড গ্রুপেই ঢুকবে। এখন ফ্যাক্ট হলো 1.0 কে তো আমি নোট দেই নেই, 2.0 এর যারা আছে তারা যখন প্রতিটা ক্লাস শেষ করবে, শেষ করার পর 1.0 ওরা তো আর ক্লাস করতে পারবে না, কারণ ওরা তো জয়েন করে নেই। বাট 1.0 এর ওই গ্রুপটা, ওই গ্রুপে তো 1.0 এর সবাই আছে। 2.0 এর ক্লাস শেষ হওয়ার পর আমার নোটগুলা আমি তো এই গ্রুপেই দিব, তখন তোমরাও নিয়ে নিতে পারবা, ঠিক আছে? বুঝছো? হ্যাঁ, বিজনেস স্টাডিজ এর অল সাবজেক্ট গুলো আমাদের জুলাই থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? বিজনেস স্টাডিজ এর সাবজেক্ট গুলো আমাদের জুলাই থেকে শুরু হয়ে যাবে। এবার আমাকে বলো সবাই, আজকের ক্লাসটা তোমাদের সবার কেমন লাগছে? বলো, আজকের ক্লাসটা তোমাদের সবার কেমন লাগছে? বলো দেখি, আজকের ক্লাসটা সবার কেমন লাগছে? রেকর্ডেড ক্লাস কোথায় পাবো ভাইয়া? রেকর্ডেড ক্লাস পাইতে হইলে দুইটা জায়গা, এক আমাদের পেইড ব্যাচে তোমার অ্যাপের ভিতরে রেকর্ড ক্লাস দেওয়া থাকবে, অথবা ইউটিউবে চলে যাবা, ইউটিউবে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে? ভাইয়া ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ রেকর্ড থাকবে। অগাস্টেও ভর্তি হইতে পারবা, বাট আগে যত ভর্তি হবা পর আগে আগে শুরু করতে পারবা, ঠিক আছে? জুলাইয়ের কোর্স নিব কিভাবে? বাবারে 1690 তে কল দিলে তোমার সব সমস্যা সমাধান করে দিবে। 1690 তে কল দাও, 1690 তে কল দাও, দিলে তুমি কোর্সের সকল কিছু পেয়ে যাবা, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে ইনশাল্লাহ জুলাই থেকে আমাদের অনলাইন ব্যাচে যে ক্লাসগুলো শুরু হচ্ছে সেইখানে দেখা হচ্ছে। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি সবাইকে, টাটা, ভালো থাকো।